আমি যখন রাজশাহী বিভাগের সভাপতি ছিলাম উত্তরবঙ্গে, আমাদের সার্কিট হাউসে নেত্রী বলেছিল, দুলালবাবু তুমি কি যাও? আমি বলেছিলাম আপনার সামনে আমাদের নির্বাচনের কারণে আমরা গ্রাম পুলিশ আর পোস্ট অফিসের পিয়ন তারা ভিক্ষা করে খায়। এই ভিক্ষা মুক্ত যদি আপনার দেশটা গড়াইতে পারেন, মানুষের মধ্যে যেতে পারলে আমরা যেতে পারবো। কি 2400 টাকা বেতন পায় পোস্ট অফিসের পিয়ন, গ্রাম পুলিশ পায় 3000 টাকা। এটা খুব দুঃখজনক। তারা ভিক্ষা করে খায়, রাস্তায় কান্দাকাটি করে, চিকিৎসা করতে পারে না। আপনি যেটা ব্যবস্থা করেন আমার লাগবে না। প্রধানমন্ত্রী বলেছে এটা আমার ব্যাপার, এটা আমি দেখবো, এটা তুমি আর কি চাও? আমি যেটা পারি আমার পাওয়া হলো। আমি 7 দিন পর এই চিঠিটি জমা দেওয়ার পর 6500 টাকা প্রত্যেকটা 64 জেলার ডিসিকে সাংবাদিক সম্মেলন করে এনেছিল তাদের বেতন কত। কোন ডিসি স্যার সঠিক উত্তর দিতে পারেন, এমপি মহাদের উত্তর দিতে পারেন সংসদ সদস্য। এটা আমাদের দুঃখজনক। বাংলাদেশে নির্বাচন করে জাতীয় সংসদে আসার পর একজন বাহিনীর খবরই রাখে না। এটা আমাদের, আমরা কি চাই, তাদের কি আশাবাদী? এখন আমরা আজ গেলাম কোন বাহিনী আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কি শেখ হাসিনার ছবি কোন ব্যানারে। তারা পূর্বে যে কমিটি গুলো ছিল না বললি না, পূর্বের কমিটি ছিল নাসির সাহেব, নাসির সাহেব ছিল আপনার জামাতের লিডার। আপনার বিএনপি যে মোস্তফা কামাল, তিনি কিন্তু আপনার ওখানকার আপনার ওয়ার্ডের সভাপতি ছিল। যে বাংলাদেশের কেন্দ্র কমিটির গ্রাম পুলিশের সভাপতি আপনার ভবেন ভাই, তিনি ছিল আপনার জাসদের নেতৃবৃন্দ। পূর্বে আওয়ামী লীগের কোন নেতা কর্মী না থাকায় দপ্তর গুলোতে তো তারা যায়, এনএসআই রিপোর্টে দেখা যায়, কিন্তু আওয়ামী লীগের ব্যানার নাই। আপনারা মাঠে কাজ করেন, আমাদের দলীয় আপনি মাথায় লক্ষ্য রাখবেন, দলীয় প্রোগ্রাম গুলো আপনার ঠিক মতন আপনার ডিউটি থাকলে ইউনিয়ন এটা কার্যকারী করবেন, যাবেন। এটা আমি বলবো। তাইলে আপনার জাতীয়করণ, আপনার গ্রাম পুলিশে কিভাবে জাতীয়করণ, আমি বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি, লাল ভাইকে নিয়ে যে প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে, মুখ্য সচিবকে দেওয়া হয়েছে। আমরা দাবি দিয়েছি 20তম আর 19তম জাতীয়করণ। মানে আমরা যে বাহিনীর দাবি না, আমরা আপনার যে কর্মচারী আইএফ পোস্টে এই বাহিনীর দাবিতে আমরা জাতীয়করণ 20তম ডেটটা চাইছি। অবশ্যই পাবে। আপনারা কারো কথা কান দিবেন না। আপনার আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের যারা আপনার সন্তান আওয়ামী লীগের ব্যানারে থাকবেন। আপনার তারা বিভিন্ন দল বলবে, যেমন আপনার 6 দিন পরে আপনার মোস্তফা নাসির হবে আপনার এখানে উঠে দেওয়ার জন্য, আওয়ামী লীগের প্রোগ্রাম উঠে দেওয়ার জন্য চিঠি দিয়েছিল স্বরাষ্ট্র স্থানীয় সচিবকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে। এর চিঠি দেওয়ার পর হয়েছে তাদের চাকরি জানে চলে যায়। কোন বাহিনী বলেন, বলেছিল কিনা বলেন, এটা কিনা বলেছিল। কিন্তু আমরা আওয়ামী লীগের একটাই কারণ, আওয়ামী লীগের গুণগান গাইবেন, আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বেতন খাবেন। আওয়ামী লীগের কিছু লোক না থাকে, নিজের ছেলেকে দিবেন না, আপনি সব ছেলেকে বাইকের ছেলেকে দিবেন। আপনি বলেন নিজের ছেলে ওদিকে, তারপরে বাইকের। আমরা মূলত আমরা বলবো, আপনার লাল ভাই বলেছিল আমাদের অফিস নাই, 3 দিনকে দিনে দিন আমি অফিস দিয়েছি, আপনাদের সুতার জায়গা দিয়েছি, কিন্তু আপনার অফিস কোন গ্রাম পুলিশ থাকতে পারেনি। এখন আমি বলবো আপনাদের নিজস্ব কার্যালয় আছে, আপনারা সবাই আসবেন। আপনারা আপনার ইউনিয়নে কাজ করবেন ঠিক মতন। বেতন যদি না পান, আপনার যে হাফ বেতন দেওয়া হয়, এই যে আমরা কিছু এলাকাতে বেতন দেয় না, অর্ধেক যে বেতনটা দেওয়া হয় না, এটা আমাদেরকে জানাবেন। আমাদের যতটুকু পারবো চেষ্টা করবো। আপনারা একত্র ভাবে কাজ করবেন। জাতীয়করণ কি কি লাগে দাবি, কমিটি মূল ফ্যাক্ট। আপনি যেমন কমিটি না থাকলে আপনি তো জাতীয়করণ করতে পারবেন না। কাঠে দিবে আপনার, রাস্তাতে তো দিবে না, আপনার চাইতে হবে, না চাইলে তো দিবে না। এ কারণে আমি কমিটিটা করছি। এই কমিটি অনুযায়ী জাতীয়করণ দাবিতে আমরা চিঠি দেওয়া আছে, লাল ভাইয়ের চিঠি আছে। আবার ফের আমরা এই করবো, কথা বলবেন সব। লাল ভাই ধন্যবাদ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ মইনুল রশিদ চৌধুরী বড় ভাই, এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম মহাসচিব। আমি
বড় ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। অনুমোদন। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি আয়োজিত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকরি জাতীয়করণ এক দফা দাবিতে শান্তিপূর্ণ 43 দিন লাগাতার অবস্থান কর্মসূচি পালন শেষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠানের মঞ্চে প্রতিষ্ঠিত সম্মানিত সভাপতি, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি কর্মকার এম লাল মিয়া এবং উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান আলোচক বিশিষ্ট ব্যক্তিত্ব শ্রী দুলাল কর্মকার, সভাপতি হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি, যিনি দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ গ্রাম পুলিশের পাশে থেকে বাংলাদেশ পুলিশের আন্দোলনকে বেগবান করেছেন, আর্থিকভাবে সহযোগিতা করেছেন, অক্লান্ত পরিশ্রম করেছেন। তাকে গ্রাম পুলিশ আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রথমে তাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হয়। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক, বাঙালি রাখাল রাজা, মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতাম না। আমি শ্রদ্ধা করে স্মরণ করি বঙ্গবন্ধু সপরিবারে 1975 সালে নিহত সপরিবারের সকল সদস্যদেরকে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন, উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী তাদের আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রজ্ঞাপন একসময় তারা অসহায় হয়ে যায়, আবার তারা কিছুদিন পরে তারা জাগ্রত হয়। আমি আবার ধন্যবাদ জানাই আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতিকে, যে 43 দিন যাবৎ প্রেস ক্লাবে গ্রাম পুলিশ সদস্যদেরকে নিয়ে অনাহারে দিন যাপন করছে। তার সাথে যারা সহযোগিতা করেছেন, সুমন কার্যকরী সভাপতি ও আরশাদ আলী, কৃষ্ণদেব চৌধুরী, ইমরান হোসেন রিন্টুনার সহ যারা প্রত্যন্ত অঞ্চল থেকে সহযোগিতা করেছেন, এগিয়ে এসেছেন, সবাইকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি। আবার একটা জিনিস আমি স্লোগানে বলতে চাই, লাল মিয়ার হাত ধরে জাতীয়করণ আদায় করো। আমি দেখেছি, আমি বিভিন্ন সময় থেকে আমি গ্রাম পুলিশের সাথে ছিলাম, আমি দেখেছি সবাই স্বার্থ নিয়েই কাজ করে যাচ্ছে, সবাই স্বার্থ নিয়ে কেটে পড়েছে। কিন্তু লাল মিয়া জোর দৃষ্টিতে এই প্রেস ক্লাবে বসে প্রমাণ করে দিয়েছে গ্রাম পুলিশের জন্য লাল মিয়া সেরা। এটা সবাই মানতে হবে। আজকে রাতে যদি বলতে চাই, আজকে আপনারা মিটিং এ এসেছেন, প্রতিজনের কমপক্ষে 500-1000 টাকা করে খরচ হয়েছে। আমাদের মিটিং কে প্রাধান্য না দিয়ে আসলে আদালতকে প্রাধান্য দেই, লাগবে হাতকে শক্তিশালী করি, অর্থ দিয়ে পারি, যেবার বলি লাগবে হাতকে শক্তিশালী করি, লাগবে আমাদের মামলাটি পরিচালনা করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে করতে চাই, আমরা কোনো ব্যক্তির ঘটনা করতে গেলে আমরা শুনতে পাই যে মামলাটি চলমান রয়েছে, মামলা থাকা অবস্থায় কোনো কিছু করা যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এদিনটাই টাকা নেবে যার সাজা হয়েছিল, যিনি কারাগারে ছিলেন, আপনি সুপ্রিম পাওয়ার তাকে মুক্ত করে তাকে বাসায় দিতে পেরেছেন। তাহলে কেন গ্রাম পুলিশের মামলা আপনি সুপ্রিম পাওয়ার হস্তক্ষেপ করতে পারবেন না? আশা করি আপনার সুপ্রিম পাওয়ার নিয়ে সবাই গ্রাম পুলিশের মামলাটি হস্তক্ষেপ করবেন এবং 37,000 গ্রাম পুলিশের কান্নার হওয়ার আপনার কানে পৌঁছাবে। আপনি তাদেরকে সুন্দর একটি জীবন দেবেন। আপনার মাননীয় কর্মা, আপনি বঙ্গবন্ধুর কন্যা, যে বঙ্গবন্ধু প্রজ্ঞাপন জারি করেছিলেন, আপনি আজকে মেট্রো রেল করেছেন, আপনি আজকে পদ্মা সেতু করেছেন, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন, কিন্তু আজকে গ্রাম পুলিশ কেন অসহায়? তার
আমরা জানতে চাই মাননীয় প্রধানমন্ত্রী। আরেকটা বিষয় না মেনে নয়, গ্রাম পুলিশের এত অসহায়, গ্রাম পুলিশরা থানার কর্তার কথা শুনতে হয়, জয়ের কথা শুনতে হয়, চেয়ারম্যানের কথা শুনতে হয়, চেয়ারম্যানের দম ভরা বস্তা কি করতে হয়, কাজে দিতে হয়, চেয়ারম্যানের অফিস ঝাড়ু দিতে হয়, তাদের মূল্যায়ন কোথায়? একদিন তার বেতন পাচ্ছে না। আবার একটি সিকিউরিটি কোম্পানি রয়েছে, আমি কি সিকিউরিটি কোম্পানি আমি 12,000 টাকা বেতন দিয়ে থাকি, অথচ গ্রাম পুলিশ দিন একটা পরিশ্রম করে তারা 6,000 টাকা বেতন পাচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? আমরা ইনশাআল্লাহ সবাই মিলে আমরা একটি সুন্দর একটি উপহার আপনাদের জন্য উপহার দিতে পারবো। আপনারা আপনার হাতকে শক্তিশালী করবেন। আর বেশি দীর্ঘায়িত করবো না, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আরেকটি কথা বলতে চাই শেষ মুহূর্তে, আপনারা দেখেছেন কর্মচারী ইউনিয়ন তারা বঙ্গবন্ধুর হাতে ধরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী, বঙ্গবন্ধুর প্রজ্ঞাপত্রিত জারি এই কর্মচারী ইউনিয়ন তারা আপনার এই জাসদের ইউনিয়ন সাহেবের পতাকা তলে বসে তারা বাস্তবায়ন করতে চায়। আপনারা বলেন এটাকে আদৌ কি সম্ভব হলো? কি করবো না আপনার জাসদের দ্বারা সম্ভব হবে? এটা গ্রাম পুলিশের ক্ষতি করা হচ্ছে, গ্রাম পুলিশের প্রস্তাবিত করা হচ্ছে। মোকাবেলা করি, সত্যতা করতে কাজ করি, এরা গ্রাম পুলিশের শত্রু। আমাদের যাত্রা আমাদের বুঝতে হবে, এদিকে আমরা করতে কাজ করি এবং রাজনের হাতকে আমরা শক্তিশালী করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের দাবি দিতে হবে, দিতে হবে। জয় বাংলা, জয় বাংলা। ঠিক আছে, ঠিক আছে। চ্যানেলে আমি সেই চ্যানেলে আগে অনেক যন্ত্রপাতি তখন আমি লাল ভাই আমার 27 ছিল সাক্ষাৎকার নিয়ে এই অনেকেই ছিল, 5জন 6জন ছিল পুলিশ, আমি ছিলাম তারা উল্টা আসবে না। অনেক যন্ত্রপাতি, অনেক স্ট্যান্ড, অনেক বড় বড় মহিলা মানুষ তারা আসতেছে গেইটে সবাই এই সিরিয়াল ভাবে দাঁড়াও, আমরা বক্তব্য দিচ্ছি। পাসপোর্ট হয় টিভিতে ভাই সাথে ভাই আমি আবারও মনুর রশিদ চৌধুরী ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আহ্লাদ ভাই আমার প্রিয় একটা ব্যক্তি, ঠিক আছে? আপনারা সকলকে কিন্তু আহ্লাদ ভাইকে একটু সাপোর্ট দিবেন। উনি কিন্তু একজন সরল মনের মানুষ। আমি হল রুমের ভিতরে আছি, এই জন্য আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে পারবো না। খালি একটা কথা বলবো, আহ্লাদ ভাই খুব ভালো একজন মানুষ, ঠিক আছে? কোথা থেকে কোথায় আসছে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। আহ্লাদ ভাই যারা আসছে এই জায়গায় খুব ভালো একজন ব্যক্তি। আহ্লাদ ভাইকে গ্রাম পুলিশের পক্ষ থেকে জিবে মাল দিতে আসছি, আমি থানায় দিয়ে হাজিরা দিয়ে হাজিরা দিয়ে আসছি। ইয়াংস্টার আজকে অভাব নেই, ঠিক আছে? কে বলছে গ্রাম পুলিশ উন্নয়ন হবে না? 100% গ্রাম পুলিশের বাইক নির্ধারণ হবে, ঠিক আছে? আর ইয়াং জেনারেশনে আমরা কিন্তু ইয়াং জেনারেশনের পারি আমরা গ্রাম পুলিশকে ইনশাল্লাহ জাতীয়করণ, ঠিক আছে? রুমে আছি তো এই কারণে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে পারবো না, কিন্তু আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলবো সবসময় যে আমরা সবাই সততার পথে যদি আমরা কাজ করি তাহলে আমাদের জাতীয়করণ নিশ্চিত। আমাদেরকে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না, কেউ না। হ্যাঁ, আল্লাহ ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা সকল ভালো আছেন। দেখেন আমরা অসহায় গ্রাম পুলিশ বাহিনী অনেকদিন ধরে আমরা আমার কৃষ্ণদয় সাথে আমি কৃষ্ণদয় খুব বাইরের লোক, সেই আমার দাবি বাস্তবায়নে আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব। আমাদের দাবি হলো
19তম 20তম স্কেল বাস্তবায়ন চাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী 19তম 20তম স্কেল কাজ করে যাচ্ছে, কিন্তু তাদের কোনো বেসরকারি ব্যবস্থা নাই। আমরা দাবি তুলছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুলিশের ন্যায় যেন বাংলাদেশ গ্রাম পুলিশের বেসরকারি ব্যবস্থা চালু করা হয়। যদি এইসব দাবিগুলো যদি বাস্তবায়ন না হয়, আমরা আজকে প্রেস ক্লাব থেকে ঘোষণা দিতে চাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী তারা কর্মবিরতি পালন করবে। এই দাবি না হওয়ার পর কাজে আদায় হওয়া না পর্যন্ত পুরোপুরি তার কর্মবিরতি পালন করবে, কিন্তু তারা কখনো মাথা রেখে করবে না। আমরা আশা করবো বাস্তবায়ন করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষ থেকে স্যারকে হাজারো সেলুট। ধন্যবাদ বড় ভাইকে। এ পর্যায়ে এই অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ লাল মিয়া ভাই, তাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জি ভাই আইছিল, ওনারা নিয়ে গেছে, একটু পরে প্রচার করবে। ওনারা আসছিল, জানানো যাচ্ছে যে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি যে কমিটি হয়েছে সেই কমিটি প্রকাশ করার অনুমতি আমাকে দিয়েছে সভাপতি মহোদয়ের মাধ্যমে। আমি এই কমিটি সম্পূর্ণ উল্লেখ করতেছি বা তালিকা প্রকাশ করতেছি। মোহাম্মদ লাল মিয়া সভাপতি, ধামরাই ঢাকা। মোহাম্মদ সুমন শেখ সহসভাপতি, মোরেলগঞ্জ বাগেরহাট। শ্রী বিভীষণ কর্মকার সাধারণ সম্পাদক, শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ। মোহাম্মদ আরশেদ আলী সহ সাধারণ সম্পাদক, ধামরাই ঢাকা। মোহাম্মদ কালাম সহ সাংগঠনিক সম্পাদক, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহ। মোহাম্মদ রিন্টনিয়া সহ সাংগঠনিক সম্পাদক, আলমডাঙ্গা। মোহাম্মদ মুস্তফা ক্যাশিয়ার, ধামরাই। মুসাফর ফেরসানা সহ ক্যাশিয়ার, ধামরাই। কৃষ্ণধন চৌধুরী সাংগঠনিক সম্পাদক, মোহনগঞ্জ। মোহাম্মদ সিরাজউদ্দিন সদস্য, মোহাম্মদ উজ্জ্বল সদস্য, মোহাম্মদ শাহিল সদস্য, চিরঞ্জিত দেওয়ান সদস্য, মোহাম্মদ মামুন সদস্য, বিল্লাল সদস্য, জিয়ারুল সদস্য, সোহাগ রাজ্জাক, সুলতান, ইউসুফ আলী, মারুফ হাসান, মহসিন, রুবেল, আবু তালেব, শমশের আলী, আরিফুল সকলেই সদস্য। মনির হোসেন, হাসান আলী, আমির হামজা, জাফর হোসেন, শাহালেন, মুস্তাক, ঈশ্বর, সালাউদ্দিন, সাহেদ, ওমর ফারুক, শহীদুল আতিক, ইউসুফ গাজী, ইবাদুল ইসলাম, বাদশা মিয়া, সদর সরকার, জামাল উদ্দিন, মাহবুব খান, নজরুল ইসলাম, হুমায়ুন কবির, মনির, জাকিরুল সকলেই এই কমিটির সদস্য। ধন্যবাদ সবাই। জেলা বলতে গেলে আপনার সদস্য যে জেলা আছে
সদস্য জেলা আছে মোহাম্মদ সিরাজউদ্দিন সোনাগাজী, মোহাম্মদ উজ্জ্বল মানিকগঞ্জ সদর, মোহাম্মদ সাহিল মানিকগঞ্জ সদর, চিরঞ্জিত দেওয়ান রাঙ্গামাটি, মোহাম্মদ মামুন চরফেশন, বিল্লাল সাভার, জিয়ারুল খুলনা সদর, সোহাগ কাজীহাট বরিশাল, রাজ্জাক তালতলা সাতক্ষীরা, সুলতান মুন্সিগঞ্জ, ইউসুফ আলী সোনাগাজী, মাহমুদ হাসান চাপাই, মহাশির মনির হোসেন চাঁদপুর, হাসান আলী বরিশাল সদর, আমির হামজা মোবাইল সদর, জাফর হোসেন বাগাইছড়ি রাঙামাটি, শাহ আলম চৌহালি সিরাজগঞ্জ, মোহাম্মদ মুস্তাক সিলেট, ঈশ্বর সিরাজগঞ্জ, সালাউদ্দিন চরফেশন ভোলা, মোহাম্মদ শাহেদ ব্রাহ্মণবাড়িয়া সদর, ওমর ফারুক বরগুনা, শহীদুল শেরপুর, আতিক রংপুর সদর, ইউসুফ গাজী বান্দরবান, ইবাদুল ইসলাম কলারোয়া, বাদশা মিয়া কিশোরগঞ্জ, সজল সরকার রাজশাহী, জামাল উদ্দিন নাটোর, মাহাতাব খান আলেমডাঙ্গা, নজরুল ইসলাম চাঁদপুর সদর, হুমায়ুন কবির কমিটির মধ্যে থাকতে ইচ্ছুক আপনারা আমাদের সভাপতি লাল ভাই তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে কমিটি আমরা পূর্ণ গঠন করবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে সবার পিছনে থাকেন যারা কমিটি এই সভা সভাপতি মোহাম্মদ লাল ভাই। ওকে না আমরা যাই, ভুল বুঝাবুঝি হবে। পিছনে যাই না কি? হ্যালো, আপনার এখানে কারোর ভুল বোঝাবুঝি কোনো কারণ নাই। 64টা জেলা হলে 64টা জেলা একজন করে সদস্য কেন্দ্র কমিটিতে রাখা হবে, আর প্রত্যেকটা জেলা কমিটিতে আমলিগের পরিবার সেক্রেটারি সভাপতি থাকতে হবে। তাছাড়া প্রভাবশালী হতে গেল তাকে আবার কমিটিতে রাখা দরকার নাই, তারা ভিতরে থাকবে। হ্যাঁ, আমলিগের পরিবারের প্রত্যেকটা ইউনিয়নের সভাপতি উপজেলা আপনার সদস্য লাগবে এই কমিটিতে। আপনার যে থানা সেক্রেটারি হবে তাকে কিন্তু আমলিগের হইতে হবে। মানে যারা পূর্বে আপনার অনেক কাহিনী করে গেছে, কাহিনীটা না থাকার জন্য ভুল বোঝাবুঝি দরকার। কেউ যদি বাদও যান, আপনারা নিজস্ব কার্যালয় আছে, তারপর লাল ভাই আছে, লাল ভাইয়ের মাধ্যমে আমরা সঠিক নেতৃত্ব এখানে খুঁজে যেন আসা হয়। এখানে আপনার কারো ভুল বোঝাবুঝির কোনো কারণ নাই। আপনারা সামনে আগাবেন। জাতীয়করণ দাবি, একটাই দাবি আপনাদের জাতীয়করণের জন্য যা যা করতে হয়, যদি আর্থিক লাগে আমরা দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করব, কিন্তু আগের মতন এটা পিছনে হওয়ার কোনো কারণ নাই। পূর্বে যে স্কেল যখন করা হয় কোনো অফিসের টাকা চাইছিল, কিন্তু আপনার এখন সাংবাদিক সম্মেলন বলা ঠিক এটা আমরা বলি মাত্র 1 কোটি টাকার কারণে আপনাদের ভাগ্য পরিবর্তন ঘটেনি। 1 কোটি টাকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। এলাকা থেকে গ্রাম পুলিশ দফাদার এবং মহল্লাদার ভাই বোনেরা উপস্থিত আছেন। প্রধান অতিথি হিসেবে জনাব মইনুর রশিদ চৌধুরী, তিনি এশিয়ান হিউম্যান রাইটস কালচার এন্ড ফাউন্ডেশনের সিনিয়র যুগ্ম মহাসচিব। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছে শ্রী দুলাল কর্মকার, সভাপতি হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি।
সকলকে আমার সালাম জানাচ্ছি। যারা মুসলমান আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা হিন্দু ভাই আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার। নমস্কার নমস্কার। এবং অন্যান্য ধর্মাবলী যে ভাই ও বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আরো একটি বিষয় আছে, যারা সাংবাদিক মহল, এই 43 দিন যারা আমাদেরকে সময় দিয়েছে, আমরা না খেয়ে রয়েছি, আমাদের সাথে তারাও না খেয়ে রয়েছে, আমাদের এই জীবনের ইতিহাসগুলো তুলে ধরার জন্য। আমি সেই সাংবাদিক ভাই এখানে যারা উপস্থিত আছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। খুব অল্প কথা বলবো, সময়ও পেরিয়ে গিয়েছে অনেক, আপনারা সকলেই ক্ষুধার্ত। আবার আরেকটা বিষয় হচ্ছে, হলের সময় আমাদের 2টা পর্যন্ত নির্ধারিত ছিল, সেটাও পেরিয়ে গিয়েছে। আপনারা তো সকল বিষয় বলেছেন। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, আসলে বাংলাদেশ না বিশ্বের ইতিহাসে সবচেয়ে অবহেলিত একটি চাকরির নাম হলো গ্রাম পুলিশ বাহিনী, যাদের বেতন নাই কিন্তু ডিউটির কোনো অভাব নেই। একজন পুলিশ বাহিনীর সদস্য, এক বাক্যে বলতে গেলে বাহিনী, যে কোনো বাহিনীর 24 ঘন্টা দায়িত্ব পালন করার বিধান আছে। বাকি সরকারি অন্যান্য চাকরিজীবী, সেটা গার্মেন্টস হোক, স্বায়ত্তশাসিত হোক, সরকারি হোক, আধা সরকারি হোক, বেসরকারি হোক, 8 ঘন্টা। 8 ঘন্টার পরে সংবিধান অনুযায়ী বেতন পাচ্ছেন না, আপনাকে ঠকানো হচ্ছে। আর আপনার অধিকার আদায়ের জন্য অবশ্যই আপনি কিন্তু যুদ্ধ করতে পারেন। এটা সরকারের বিরুদ্ধে না, আপনার অধিকার আদায়ের জন্য। গ্যাজেটটা 2011 সালে বাংলাদেশ সরকার করেছে, এটা কোনো পাবলিক করেনি। এটা আমেরিকা এসে করে দেয় নাই, জাপান সরকার করে দেয় নাই, বাংলাদেশ সরকার করছে গ্যাজেটটা 2011 সালে। এই কারণে বলা হয়েছে, তার মতো নেতা কিন্তু সারা বিশ্বে একজনও পাওয়া যাবে না, খুঁজে সারা বিশ্বে একজনও পাওয়া যাবে না। তিনি মেহনতি মানুষের জন্য, অবহেলিত মানুষের জন্য, বাংলাদেশকে পাকিস্তানিদের হাত থেকে, বর্বরতার হাত থেকে রক্ষার জন্য তার জীবনের 4.5 বছরের অধিক সময় তিনি জেল খেটেছেন। ন্যায় কথা বলেছেন, জেল খেটেছেন। আসলে ন্যায় যারা বলে, যারা ন্যায়ের পথে থাকে, তাদের প্রতি পদক্ষেপে প্রত্যেকটা হাঁটার কাকে কিন্তু তাদের বাধা আসে। আর জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, তিনি সকল বাধা অতিক্রম করে সেই 1948 সাল থেকে শুরু করে, আমরা মূলত হয়তো বা রাষ্ট্রভাষা বাংলা চাই 1952, কিন্তু এর উৎপত্তি ছিল 1948 সাল থেকে শুরু। সেই 1948 সাল থেকে 1971 সাল সর্বশেষে মুক্তিযুদ্ধের বিনিময়ে আজকে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে। আর সেই স্বাধীনতার যিনি মহানায়ক, তিনি আর কেউ না, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে 1975 সালে জাতীয় বেতন স্কেলের একটি প্রজ্ঞাপনপত্র দিয়েছিলেন, যা 1/1/1976 প্রজ্ঞাপন আকারে জারি হয়েছিলেন। কিন্তু দুঃখজনক বিষয়, যখন প্রজ্ঞাপনটি জারি হলো তখন আর বঙ্গবন্ধু পৃথিবীতে নেই। ঘাতকদের নির্মম বুলেটের আঘাতে 1975 সালের 15 আগস্ট তিনি সপরিবারে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। তাকে কবর দেওয়া হলো। তার কবরের ইতিহাসও অনেক, তাকে কবর দেওয়া খুব কঠিন একটা ব্যাপার গেছে। ইতিহাস আপনারা যদি পড়ে থাকেন আপনারা জানেন যে বঙ্গবন্ধুকে কবর দেওয়া খুব কঠিন ব্যাপার গেছে, কবর দিতে দেবে না, তাকে কবরও দিতে দেবে না। তো যাই হোক, বঙ্গবন্ধুর কবরের সাথে সাথে 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের এই জাতীয়করণের প্রজ্ঞাপনটি, সেটিও কবর হয়ে গেছে, মাটি চাপা পড়ে গেছে। স্বাধীনতার দীর্ঘ 53 বছরে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। মা ভাবে যে বাচ্চা তার খুব ভালো আছে, ভালো লাগেনি, এটাই ভাবে, এটাই স্বাভাবিক, মা কাজ করতে থাকে। এই বাংলাদেশ আওয়ামী সরকার আসার পরে অকল্পনীয় উন্নয়ন হয়েছে, যা অন্যান্য সরকার কল্পনা করতে পারবে না, প্ল্যান করতে পারবে না, ডিজাইন করতে পারবে না, তা আওয়ামী সরকার করে দেখিয়ে দিয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, 47,000 গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তন করেনি, যাদের জন্য আসলে কোনো বাহিনীতে কিন্তু এই কমিটি খেলা নেই, পুলিশ বাহিনীতে নেই, অন্যান্য কোনো বাহিনীতে নেই। কিন্তু আমাদের গ্রাম পুলিশ বাহিনীর মধ্যে আমরা কমিটি একটা খেলা শুরু করেছি সেই 80 দশক থেকে। প্রায় এই কমিটি 80 দশকে বিএনপি সরকার ছিল, তখন বিএনপি লোকজন মিলিয়ে গ্রাম পুলিশে যারা বিএনপি পন্থী চাকরিজীবী আছে তারা এই কমিটিটা গঠন করেছিল।
সেই বিএনপি পন্থী কমিটির লোকের হাতে আজও পর্যন্ত 47,000 গ্রাম পুলিশ বাহিনীর কেন্দ্রীয় কমিটি রয়ে গেছে। সেখানে এখন মিশ্র লোকজন আছে, বিএনপির আছে, জামাতের আছে, জাসদের আছে। যেখানে বাংলাদেশ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সারা বাংলাদেশের উন্নয়ন করেছে, সেখানে গ্রাম পুলিশের উন্নয়ন করেনি। কেন করেনি তার ব্যাখ্যা এটাই। আপনারা এনএসএফআই রিপোর্ট, ডিবি রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট, প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে দেখুন, সব রিপোর্ট গ্রাম পুলিশের বিপক্ষে, গ্রাম পুলিশ বিএনপি করে, জামাত ইসলাম করে, এটা রিপোর্ট। আদৌ কি তাই করে? বাংলাদেশে বিএনপি জামাত ইসলাম যেমন করে, তেমন বঙ্গবন্ধু গ্রাম পুলিশ আদর্শ কেন্দ্রীয় কমিটিও কিন্তু আছে তাদেরকে প্রতিহত করার জন্য। আমরা প্রতি ঘরে ঘরে, প্রত্যেকটা ঘরে ঘরে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে গ্রাম পুলিশদের বলতে চাচ্ছি, আপনারা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে আপনার এলাকায় দায়িত্ব পালন করবেন। বঙ্গবন্ধু যেমন মেহনতি মানুষের পাশে ছিলেন, দরিদ্র মানুষের পাশে ছিলেন, 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই বঙ্গবন্ধুর সেই দিকগুলো বিবেচনা করে আপনারা মেহনতি মানুষের পাশে থাকবেন, দরিদ্র মানুষের পাশে থাকবেন। সরকারের যে অর্পিত দায়িত্ব সেগুলো আপনারা পালন করবেন, এটা অনুরোধ রইল। আমরা 43 দিন কষ্ট করলাম, হতাশ কিন্তু হইনি। আমি কিন্তু হতাশ হইনি। আমি কিন্তু হতাশ হইনি। কেন হতাশ হইনি জানেন? জীবনে কোনো কিছু পেতে গেলে শ্রম দিতে হয়, ঘাম দিতে হয়। ঘাম কখনো আপনার সাথে বেইমানি করে না, শ্রম কখনো আপনার সাথে বেইমানি করে না। শ্রম এবং ঘাম এই দুটা মিলিয়ে আপনার জীবন অবশ্যই উন্নয়নের দিকে যায়। তো সেই ক্ষেত্রে আমি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে, যারা উপস্থিত আছেন, তাদেরকে একটু হাত তুলে আমাকে দেখাবেন, আপনারা কি বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির সাথে আপনারা জাতীয়করণ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ আপনারা আছেন? জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমাদের দাবি, আমাদের দাবি, জয় বাংলা। লাল ভাইয়ের হাত ধরে, লাল ভাইয়ের হাত ধরে জাতীয়করণ করতে হবে। যাই হোক, আমরা বাড়ি যাচ্ছি। কেন যাচ্ছি? সামনে ঈদ। গ্রাম পুলিশ বাহিনী যেহেতু আমাদের বাহিনী করা হয়েছে, বেতন দেওয়া হয়নি, কিন্তু আমরা অশিক্ষিত না কেউ। বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির যারা এখানে সদস্য আছে প্রত্যেকটা ছেলে শিক্ষিত, তাদের শিক্ষাগত যোগ্যতা আছে এই চাকরি নেওয়ার, প্রত্যেকের শিক্ষাগত যোগ্যতা আছে। তো আমরা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, ঈদের মধ্যে আমাদের বাড়তি দায়িত্ব থাকে এলাকার মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া সহ বিজিএফ, বিজিডি বিভিন্ন কর্মকাণ্ড ঈদের মধ্যে বেশি হয়ে থাকে। তো সেগুলো যেন কোনো বিঘ্ন না ঘটে, এটা মাথায় রেখে আমরা এই অবস্থানটি তুলে নিয়েছি। আমরা যাচ্ছি কিন্তু চলে যাচ্ছি না, আবারও আমরা ঈদের পরে আসবো। জাতীয়করণ যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে, যতক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর প্রজ্ঞাপনকারী সেটা বাস্তবায়ন করা না হবে, ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধুর যারা আদর্শের সৈনিক আছে তারা রাজপথে যুদ্ধ চালিয়ে যাবে। হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। তো যাই হোক, হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। আমাদের চ্যালেঞ্জ একটাই, মূল চ্যালেঞ্জ হচ্ছে জাতীয়করণ। ঠিক আছে? আপনারা সকলেই আমাদের বাংলাদেশ গ্রাম পুলিশের পক্ষে, শেখ মুজিবুরের পক্ষে, 1976 পক্ষে আমরা সকলেই কাজ করে যাব। তাহলে এই বাহিনী আরো উন্নয়ন হবে এবং অতি তাড়াতাড়ি আমরা জাতীয়করণ আনতে পারবো। আমাদের যা দায়িত্ব, আমরা প্রত্যেকটা দায়িত্ব পালন করেছি। আমরা 43 দিন কিন্তু এখানে শুধু বসে রইনি। আমরা বিভিন্ন দপ্তরে আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলো নিয়ে স্মারকলিপি দিয়েছি, দরজা করেছি। আমরা ইনশাআল্লাহ অবশ্যই আশা করতে পারি আমাদের দাবিটা ন্যায্য। আমাদের যে দাবিটা, এই দাবির উপর আর বাংলাদেশে কোনো দাবি হয় না। অনেকেই কিন্তু আন্দোলন করতেছে, তার হাতে কিন্তু ডকুমেন্টস নেই। আপনাদের হাতে কিন্তু ডকুমেন্টস আছে। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের দাবি আদায়ে আপনি কিন্তু এমনি বসে রন নাই, আপনার দাবিগুলো আদায়ের জন্য ডকুমেন্টস নিয়ে আপনি বসে রয়েছেন। এই ডকুমেন্ট গুলো কারো হাতে নাই।
অনেকে এখানে এসে বলে জাতীয়করণ দিতে হবে। যদি বলেন যে কেন দিতে হবে, উনি বলবেন যে আমার শ্রমের ন্যায্য মূল্য, এই কারণে আমাকে দিতে হবে। কিন্তু আমি বলতে পারতেছি 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জাতীয়করণের প্রজ্ঞাপন দিয়েছে, সেই কাগজটা আমার হাতে আছে, সেটা বাস্তবায়ন করেন নাই, এখন করতে হবে। আমি কিন্তু একটা দলিল নিয়ে বলছি। 2008 সালে আমরা স্থানীয় সরকারের অধীনস্থ কর্মচারী, স্থানীয় সরকার নিজে 2008 সালে একটি প্রজ্ঞাপন পত্র দিয়েছে, অন্যান্য সরকারি চাকরিজীবীদের ন্যায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে বেতন স্কেল প্রদান করা হোক। স্থানীয় সরকার দিয়েছে, সেটা আমাদের হাতে আছে, আমরা নিয়ে বসেছি। 2009 সালে প্রজ্ঞাপন পত্র আছে, 2010 সালে প্রজ্ঞাপন পত্র আছে, 2012 সালের প্রজ্ঞাপনের ন্যায্য মূল্য চাচ্ছি। আমাদের ব্যর্থতা কোথায়, আমাদের অপরাধ কি? একজন গার্মেন্টস শ্রমিক বলেন, একজন সরকারি দপ্তরের পিয়ন বলেন, সে যদি 8 ঘন্টা দায়িত্ব পালন করে, শ্রম বৃদ্ধি করে, সেই সরকারের সর্বনিম্ন যে স্তরটা, সেই স্তরটা সে পায় 20তম গ্রেড। সুইপার, ক্লিনার, ওয়ার্ড বয় যারা আছে তারা পায়। আর আমরা সরকারের পোশাক পরিহিত যদি গ্রামটাকে দিই, তাহলে পুলিশ থানায় হাজিরা দিতে গেলে অফিসার বলেন, লাইনে দাঁড়ায় করে পিটিশনে নিয়ে অফিসার বলেন, আপনারা কেন আপনাদেরকে দুর্বল ভাবেন? আপনারা গ্রামের পুলিশ, আমরা থানার পুলিশ। আপনাদের সাথে আমাদের পার্থক্য হলো গ্রাম এবং থানা। আপনারও যে ক্ষমতা, আমারও সেই ক্ষমতা। আপনি যা করতে পারেন, আমিও তা করতে পারি। আপনার পোশাক সরকার দিয়েছে, আমার পোশাক সরকার দিয়েছে, সবকিছু সরকার দিয়েছে। আপনারা আমার ক্ষমতা সমান। আসলে ক্ষমতা সমান, কিন্তু বেতন বৈষম্যের ক্ষেত্রে আকাশ আর পাতাল। তো আমরা আমাদের শ্রমের ন্যায্য মজুরি চাচ্ছি। আমাদের গায়ে সরকার সরকারি পোশাক দিয়েছে, আমরা 24 ঘন্টা অন্যান্য বাহিনীর ন্যায় যেহেতু দায়িত্ব পালন করছি, অতএব অন্যান্য বাহিনীর ন্যায় পুলিশ বাহিনীর সাথে আমরা দায়িত্ব পালন করছি। পুলিশ বাহিনীর ন্যায় আমাদেরকে সকল সুযোগ সুবিধা, রেশনিং থেকে শুরু করে পেনশন, নিয়োগ বিধান, যা যা কিছু আছে পুলিশের ন্যায় আমাদেরকে দিতে হবে। এই দাবিটা যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি থামবে না। আপনারা বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটিকে শক্তিশালী করবেন। আমরা কিন্তু শক্তিশালী, আমাদের সাথে কিন্তু আমাদের যে আমরা একটু অপেক্ষা করলাম। আমাদের বিশেষ অতিথি তিনি আসতে গাড়ি যানজট ঢাকাতে, তিনি আসতে একটু দেরি করেছেন, যে কারণে একটু দেরি করলাম। সবুজ আল সাহাবা, সাবেক সহসভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর, আমি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করি। আগাতের দাবি করার সম্পর্কে বলেন। আসলে আমার সরাসরি যে দাবিটা 2008 সালে জাতীয়করণের যে প্রজ্ঞাপন পত্র স্থানীয় সরকার দিয়েছে, এই স্থানীয় সরকারের প্রজ্ঞাপন পত্রটা বাস্তবায়ন করতে হবে। 2009, 10, 2012, সর্বশেষ 2011 সালে গ্যাজেট, এই গ্যাজেটটা বাস্তবায়ন করতে হবে। গ্যাজেট বাস্তবায়ন করতে গেলে আমাকে জাতীয় বেতন স্কেল দিতে হবে। আমার একটাই দাবি, জাতীয় বেতন স্কেল অন্যান্য বাহিনীর ন্যায় দিতে হবে। আমাকে 2015 সালে বাহিনী বলে আখ্যায়িত করেছে গ্যাজেটে। একই দেশে দুইটা নীতি হতে পারে না। পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, গ্রাম পুলিশ বাহিনী, একটা দেশে দুইটা নীতি হতে পারে না। যেহেতু আমাকে বাহিনী বলে আখ্যায়িত করা হয়েছে, অন্যান্য বাহিনীর ন্যায় সমস্ত সুযোগ সুবিধা আমাকে দিতে হবে। সেটা রেশনিং হোক, পেনশন হোক, নিয়োগ বিধান হোক, সবগুলোই। এক বাক্যে বলতে গেলে বাহিনীর ন্যায় আমাকে সুযোগ সুবিধা দিতে হবে। তা না দিলে আমরা এই দাবিটা আদায় করার জন্য আমরা আসলে সামনে কঠিন আন্দোলন করে তুলব। কঠিন সাংবাদিক মহলকে বাহিনী যে আপনাদের যে বাহিনীর স্বীকৃতি দিচ্ছে,
বাহিনীতে কর্মচারী নিয়োগ তোর ক্যাপ্টেন নিজেরই খেয়াল রাখতে নেই আপনি দৌড় করে কেমনি খেয়াল রাখুন আপনি ক্যাপ নাই ভাই তার দরকার না বিয়ের দরকার আমার নিয়োগ কে দেবে? আমরা আমাকে দিয়ে মৎস্য বিভাগের যে অফিসাররা এলাকায় আছে তারা কাজ করায়, আমাকে দিয়ে কৃষি অধিদপ্তরের যারা আছে তারা কাজ করায়, আমাকে দিয়ে সমাজসেবা অধিদপ্তর তারা কাজ করায়। আসলে আমরা মূলত কার আন্ডারে আমাদের চাকরিটা, যেহেতু আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ করতে হচ্ছে, আমাদের নাম গ্রাম পুলিশকরণ করা হয়েছে, অতএব পুলিশের ন্যায় আমাদেরকে কমিটি গঠন করে কমিশন গঠন করে সেই কমিশনের মাধ্যমেই নিয়োগ বিধান এবং আমাদের চাকরির বিধান এটা করার জন্য পরিচালনা করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কমিশন চাই, আমাদের পরিচালনার জন্য আমরা একটা অধিদপ্তর চাই, যেমন পুলিশ বাহিনীর স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমাদের গ্রাম পুলিশ বাহিনীর পরিচালনার জন্য আমরা কমিশন গঠন চাই, আমাদেরকে পরিচালনা করবে। এটা আমাদের জোর দাবি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি। রেশনিং ব্যবস্থার উপরে কথা বলে আবার বলে আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের বিশেষ অনুষ্ঠানের বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তরের সাবেক ছাত্রলীগের সহসভাপতি বঙ্গবন্ধু আদর্শের সৈনিক জনাব সুবিধা সাহাবা। আমি সভাপতি আজকের অনুষ্ঠানে সভাপতি অনুক্রমে তাকে বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসলে আপনাদের ভালো লাগা বা মন্দ লাগার বিষয়টা এখানে আসার পরে এবং আমার শ্রদ্ধাভাজন মামার কাছে শুনেছি আপনাদের দাবি আন্দোলনের বিষয়গুলো। এখানে একটা বিষয় আমার সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে যে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি। এই বঙ্গবন্ধু তো আমাদের রাষ্ট্র একটা নায়ক, তিনি কিন্তু স্বাধীনতাটা নিয়ে আসে সংগ্রামের মাধ্যমে। আমাদের দাবি আদায়ের জন্য বা যে কোনো দাবি আদায়ের জন্য রাজপরিবার আছেন, আমাদের চাচা ভাই, আমাদের আত্মীয় স্বজন। এই গ্রাম পুলিশের কিন্তু একটা ভূমিকা কিন্তু সে ব্রিটিশ থেকেই কিন্তু চলে আসতেছে। পরবর্তীতে কিন্তু আপনারা দেখেন যে আপনাদের এই দাবি আদায়টা কিন্তু আপনাদের পরিবার কেন্দ্রিক। আপনাদের প্রতিটা আজকে আপনাদের যে কর্মকাণ্ড, আপনাদের যে কাজ, আপনাদের যে সামনের দিকে যে আপনারা যে আন্দোলন সংগ্রামে যাচ্ছেন, সর্বোপরি আপনাদের প্রতিটা প্রয়োজনের ক্ষেত্রে কিন্তু পরিবার পিছনে আপনাদের আছে। সেক্ষেত্রে আপনাদের 43 দিনের যে একটা কর্মসূচি আপনারা দিয়েছিলেন এবং এখানে আপনারা বিজ্ঞ যারা আছেন গ্রাম পুলিশের যারা সিনিয়ররা আছেন এবং জুনিয়ররা আছেন, এই বিষয়টা আসলে এই দাবি আদায়ের বিষয়টা আমাদের বঙ্গমাতা
শেখ ফজিলুন্নেসা তিনি কিন্তু সর্বোপরি বঙ্গবন্ধুকে কিন্তু সাপোর্ট দিয়ে গেছেন। আজকে কিন্তু বঙ্গবন্ধু তার রাষ্ট্রের নায়ক, সে ঘর থেকে কিন্তু আজকে তিনি কি হয়েছেন, আজকে বিশ্বের দরবারে তিনি আজকে আমাদের এই স্বাধীনতার সর্বভৌমত্ব যে এটাকে আমরা কিন্তু আজকে তার আন্দোলনের বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান কামাল ভাই এবং নতুন স্বরাষ্ট্র সচিব আসছেন, এই যে রিসেন্টলি উনি জয়েন করছেন। সর্বোপরি আপনাদের যে ন্যায্য দাবি আদায়, এই দাবি আদায়টাকে আপনারা যেহেতু একটা কষ্ট করছেন এবং ভাই তার বক্তব্যে সবকিছুই ক্লিয়ার করে বলে দিচ্ছেন, এই বিষয়টা নিয়ে যে নেত্রীর বা আমাদের প্রধানমন্ত্রী তিনি কিন্তু সর্বোপরি সবসময় খোঁজ খবর রাখেন যে আমার গ্রাম বা আমার অজপাড়া গায়ে, বা সে কিন্তু আজকে দেখেন যে সে কিন্তু টুঙ্গিপাড়ার মেয়ে, কিন্তু আমরা অনেকে অনেক কিছু মনে করি যে আসলে তিনি প্রধানমন্ত্রী, আসলে প্রধানমন্ত্রী কিন্তু বঙ্গবন্ধু রক্তের মাংসের, তিনি কিন্তু তার একজন যোগ্য সন্তান। সেই হিসাবে ইনশাল্লাহ আমি মনে করি বা আমি আশাবাদী, তিনি যখন আপনাদের এই কাগজগুলা যখন আপনার প্রতিটা মন্ত্রণালয় দিচ্ছেন, মন্ত্রণালয়ের কাগজগুলা পৌঁছাইছেন এবং রিসিভ কপিগুলো আছে, যখন এটাকে নিয়ে যখন আমরা একটা প্রসেসিং আছে তার কাছে যাওয়া এবং একটা পর্যায়ে আছে, এই পর্যায়ে শামিল আপনাদের সাথে আমি এই যোদ্ধার একজন সারথি, এই যোদ্ধার একজন আমি সদস্য হতে চাই যে আপনাদের এটাকে নিয়ে দুঃখের বিষয় যে এপিএস আমাদের প্রধান এপিএস টু লিখো ভাই, তিনি তো হজে যাচ্ছেন এবং তার একটা রিসেন্টলি একটা আমাদের একটা ঘটনা, আমার বাড়ি গোপালগঞ্জ কাশিয়ারি, ইনশাআল্লাহ আমাদের মশহুর হয়ে আছে। তারপরে প্রেস সচিব বঙ্গবন্ধু আমাদের প্রধানমন্ত্রী, তিনি আমার এলাকায় বাড়ি। ইনশাআল্লাহ আমি মনে করি যে এই কাগজটা আমাদের প্রাণপ্রিয় নেত্রী, তিনিও লড়াই সংগ্রামে আজকে এই পর্যায়ে তিনিও কিন্তু মানে কি ছাত্রলীগ করা এবং রাজপথে দাবি আদায়ের একজন, আপনাদের যে দাবিটা এটা কিন্তু যৌক্তিক দাবি এবং এর পিছনে কিন্তু আপনাদের সকলের যে দাবিটা, যে মানে আপনারা চাচ্ছেন কি যে আমরা আমাদের সম্মান বা আমাদের ভাতা বা আমাদের রেশন বা আমাদের এটাকে কি করা হোক, বাস্তবায়ন করা হোক, এটা কিন্তু আপনাদের যৌক্তিক দাবি। আমি বলছি প্রথমে যে আপনাদের পরিবার জড়িত আছে, এটা ফ্যামিলি এখানে। ইনশাআল্লাহ যদি আল্লাহ রিজিক লিখে রাখেন, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সহায়ক হবেন এবং আমরা ওই পর্যায়ে ইনশাআল্লাহ পৌঁছানোর ব্যবস্থা ইনশাআল্লাহ, এবং আমি আপনাদের বললাম যে সারথি এবং আপনাদের একজন সদস্য হয়ে আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাআল্লাহ আমি এই বিষয়টাকে নিয়ে আপনাদের একটা কমিটি হয়েছে বোধহয়, এই কমিটির মাধ্যমে ইনশাআল্লাহ আমি প্রধানমন্ত্রী কার্যালয়ে যাওয়ার জন্য এবং সেখানে আপনাদের বাস্তব এই দাবিগুলা বা আপনাদের এই চাওয়া, মানে যেটা আসলে কি যেহেতু আপনি সবকিছুই আমি এখানে এসে যতটুকু জানতে পারছি এবং আমি আগেও শুনেছি আপনাদের বিষয়গুলো, যেখানে প্রতিটা গ্রাম সারা বাংলাদেশে তো আপনাদের কমিটি আছে, সেখানে কেউ ইনশাআল্লাহ বাদ যাবে না। এটা একটা গ্রেজেট আকারে যেন এটা যেমন একটা বাহিনী, যে বাহিনীটাকে নিজে যেহেতু সরকার ঘোষণা দিয়েছে, এই বাহিনীটার জন্য এমন একটা বাহিনী হয় যে গ্রামের স্মার্ট একটা পুলিশ বাহিনী, মানে যেটাকে সুযোগ নেই যে বলার যে গ্রাম্য পুলিশ, মানে গ্রাম্য পুলিশ বলতে গ্রাম থেকেই তো একটা মানুষ বিশেষ কারণ হচ্ছে। ইনশাআল্লাহ আপনাদের ঘর থেকেই কিন্তু গ্রামের সন্তান, আপনারা যেহেতু ইনশাআল্লাহ অভিভাবক, ইনশাআল্লাহ আপনাদের এই দাবি যুক্তিজনক, ইনশাআল্লাহ এটাকে বাস্তবায়নের জন্য আমরা আমাদের কাগজ কলমে আমাদের লড়াই সংগ্রাম যতটুকু আপনারা যা করেছেন এটা সবাই দৃষ্টি নন্দিত ভাবে সামনে থেকে যেভাবে আমরা এগোবো, ইনশাআল্লাহ সবার জন্য সকল প্রকার শক্তি এক থাকে, এটাকে বাস্তবায়ন করে রূপ আকার ধারণ করব। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের দাবি